রাতভর ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ৮। পাল্টা হামলায় তেহরানে প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত। ঈদের দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী, খুলেছে অফিস আদালত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজও রাজধানীমুখী কর্মজীবী মানুষ, ট্রেন লঞ্চে যাত্রী চাপ। স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সহ আটক ২, সংগঠন থেকে বহিষ্কার। ইন্দোনেশিয়ার বালির আদলে কক্সবাজারকে গড়ে তোলার পরিকল্পনা, আন্তর্জাতিক মানের করা হচ্ছে বিমানবন্দর। বিদেশিদের আলাদা ব্যবস্থাপনা না থাকায় লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ইসরায়েলে দ্বিতীয় রাতের মতো ইরানের ভয়াবহ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। তেল আবিবের বাতিয়ামে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়েছে একটি বহুতল ভবন। এই ঘটনায় ৩৫ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। রাতভর তেহরান সহ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েলও। এতে প্রাণহানি বেড়ে ১০০ ছুঁই। যখন ইসরায়েলের দিকে ইরান ক্ষেপণাস্ত্রের বর্ষণ শুরু করে, তখনই জ্বলে ওঠে জেরুজালেমের আকাশ। স্থানীয় সময় শনিবার পূর্ব ঘোষণা দিয়ে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এ সময় ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশনা দেওয়া হয়। তেহরান একসঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর এই হামলাকে হাইব্রিড হামলা হিসেবে আখ্যা দিয়েছে ইরানি গণমাধ্যম। ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের আকাশে সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণের গর্জনে রাতের নিস্তব্ধতায় কেঁপে ওঠে চারদিক। হাইফা ছাড়াও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্রায়োট ও গ্যালিলি এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দাবি করা হয়, এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। হামলার মূল লক্ষ্য ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহর। ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার চেষ্টা করেছে। জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক ডাকা হয়। এর আগে ইসরায়েল ইরানের দক্ষিণ বুশেহেরের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ও ফজর জাম তেল রিফাইনারিতে ড্রোন হামলা চালায়। ইরানি কর্মকর্তারা জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এটি ইরানের জ্বালানি খাতে ইসরায়েলের প্রথম সরাসরি হামলা। আল জাজিরার তথ্য মতে, প্রয়োজনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে হত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তেল আবিব। ইসরায়েলের বর্বর হামলার কারণে ষষ্ঠ দফার ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে ইরান। ওমানে রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আলোচনা, তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে নিশ্চিত করেছেন আলোচনাটি আর হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে বিশ্ব রাজনীতিতে বাড়ছে উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এ নিয়ে ফোনালাপ হয়েছে। দুই নেতাই যুদ্ধ বন্ধের বিষয়ে একমত। এদিকে সৌদি আরবের যুবরাজ ও কাতারের আমিরের সঙ্গে ফোনে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নেতানিয়াহু সরকারকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ফোনালাপ গড়ায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে। দুই নেতাই ইরান ইসরায়েল যুদ্ধের অবসান চান বলে জানিয়েছে হোয়াইট হাউস। ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা জানান, ট্রাম্প ও পুতিন প্রায় ৫০ মিনিট কথা বলেন। ইসরায়েলের হামলা নিয়ে পুতিন উদ্বেগ প্রকাশ করেন। ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনও তার সঙ্গে একমত। ইরান ইসরায়েলের বাড়তি সামরিক উত্তেজনা নিয়ে সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের নেতারাও। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলাকে তেহরানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন ভঙ্গে শামিল বলে মন্তব্য করেছেন। তিনি আঞ্চলিক শান্তির স্বার্থে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা বলেন ইরানি প্রেসিডেন্ট। পেজিশকিয়ান জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে শান্তি ও স্থিতিশীলতা চান তিনি, কিন্তু ইসরায়েল প্রতিনিয়ত তা নস্যাৎ করে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও সৌদি যুবরাজ ও ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি নেতানিয়াহু সরকারকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন। আরব ও মুসলিম বিশ্বকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ইয়েমেনের হাউথি নেতা আবদেল মালিক আল হাউথি। ইসরায়েলকে শত্রু হিসেবে অভিহিত করে তিনি জানান, শত্রুর আগ্রাসন রুখে দেয়া এই অঞ্চলের সবার স্বার্থেই জরুরি। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরি ইরানকে আহ্বান জানান যেন তারা পরমাণু আলোচনা দ্রুত শুরু করে। তিনি বলেন, সংঘাত প্রশমনের একমাত্র পথ হচ্ছে আলোচনায় ফেরা। একই সঙ্গে তিনি ইরানে বন্দী থাকা 2 ফরাসি নাগরিকের মুক্তিও দাবি করেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের পরমাণু কর্মসূচি শুধু ইসরায়েল নয়, সৌদি আরব ও গোটা অঞ্চলের জন্য হুমকি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সুরের মূর্ছনায় বর্ষাবরণ। আষাঢ়ের প্রথম দিনের আয়োজন নিয়ে খবর থাকছে সংবাদের শেষাংশে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজও রাজধানীমুখী কর্মজীবী মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন শাকির আহমেদ এবং যমুনা সেতুর পশ্চিম সংযোগে মহাসড়কের কড্ডার মোড়ে আছেন রিঙ্কু কুণ্ডু। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। ঈদুল আজহার যে দীর্ঘ ছুটি, সেই দীর্ঘ ছুটি শেষে আজ কিন্তু অফিসগুলো খোলার প্রথম দিন। সেই প্রথম দিনেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে রেলপথের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু কমলাপুর রেল স্টেশনে নামছেন এবং যতগুলো ট্রেন আসছে প্রতিটি ট্রেনেই কিন্তু আসলে যাত্রীদের চাপ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে মূল যে ট্রেনের সিটগুলো রয়েছে সেগুলো ছাড়াও অনেকে দাঁড়িয়ে এসেছেন, আবার অনেকেই কিন্তু উপায় না পেয়ে ট্রেনের ছাদেও ভ্রমণ করেছেন। তো যারা আসছেন তারা বলছেন যে কোনো ধরনের যাত্রাপথে কোনো ধরনের বিরতি বা যাত্রাপথে কোনো ধরনের যে বিলম্ব সেটি ছাড়াই তারা আসতে পেরেছেন। তবে যাত্রীদের চাপ থাকায় অনেককে বিড়ম্বনা পোহাতে হয়েছে। অনেকেই আসলে ঠিক যে দরজা সেটি দিয়ে উঠতে পারেননি, অনেককে জানলা দিয়ে উঠতে হয়েছে। পাশাপাশি যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে রেলপথ অনেকটা স্বস্তির, কিন্তু আসলে ব্যবস্থাপনা যদি আরেকটু ভালো করা যায় সেক্ষেত্রে এটি বাংলাদেশের যে যাতায়াত ব্যবস্থা সেই যাতায়াত ব্যবস্থার যে গতিপথ সেটি পাল্টে দিতে পারে। পাশাপাশি আরেকটু যদি বলতে চাই যে এবার যে স্পেশাল ট্রেনগুলো ছিল ঈদকে কেন্দ্র করে সেই ট্রেনগুলোতেও কিন্তু প্রচুর যাত্রীর চাপ ছিল এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে আসলে তারা তাদের যে ক্যাপাসিটি রয়েছে অর্থাৎ যে ধারণ ক্ষমতা রয়েছে সেই ধারণ ক্ষমতার চেয়ে আরও কিছু বেশি টিকিট, যেগুলো স্ট্যান্ডিং টিকিট বলা হয়, দাঁড়িয়ে থাকার টিকিট, সেগুলো তারা ইস্যু করেছেন। পাশাপাশি এখন পর্যন্ত তেমন কোনো বিলম্ব বা তেমন কোনো আসলে শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুরে স্টেশনে ট্রেনগুলো আসছে। পাশাপাশি এই ট্রেনগুলো আসলে যতটুকু দ্রুততার সঙ্গে আসার কথা ঠিক ততটুকুই আসছে। যাত্রীরা কিন্তু সেই অনেকটা যাত্রী চাপ থাকলেও তারা কিন্তু সব কিছুর পরও সন্তুষ্ট, কারণ তারা সময় মতো তাদের কর্মস্থলে যোগ দিতে পেরেছেন। শুধু রেলপথ নয়, অন্যান্য পথেও আমরা ঢাকায় আসার খবর জানবো। চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রিঙ্কু। ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ। আমরা যদি সড়ক পথে ঈদ শেষে ফিরতি মানুষের কথা বলি, আজকে কিন্তু সড়কের অবস্থা যদি বলি যে আজকে যাত্রী চাপ গত কয়েকদিনের তুলনায় কিন্তু অনেকটা কম এবং যানবাহনের সংখ্যা অনেকটা কম, কিন্তু যাত্রী রয়েছে। আমরা যদি দেখছি যে ঈদের ছুটি শেষে আজকে অনেকে আসলে যাচ্ছে। আমরা ভোর থেকে আছি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকা এবং এই স্থানটিতে বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা আসছে এবং যাত্রীবাহী বাসের পাশাপাশি দেখছি যে যাত্রীবাহী বাস যারা পাচ্ছে না তারা কিন্তু কিছুটা ভাড়া কমের জন্য খোলা ট্রাক বা পিক আপে করে কিন্তু আসলে রাজধানীতে ফিরছে এবং যাত্রীরা যেটা অভিযোগ করছে যে বাসের কাউন্টার গুলোতে পর্যাপ্ত টিকিট নেই এবং টিকিট নেই বললে চলে এবং অন্যান্য বাসের যাত্রীদের কাছ থেকে ভাড়া আসলে বেশি চাওয়া হচ্ছে, যে কারণে তারা বাধ্য হয়ে কিছুটা কম ভাড়া হলে কম ভাড়ার কারণে কিন্তু আসলে ঝুঁকি নিয়ে তারা খোলা ট্রাকে আসলে ফিরছে। কিন্তু আমরা যদি দেখছি যে
মহাসড়কে গত কয়েকদিন যে যানজটের ভোগান্তি বা যে দীর্ঘ সারি ছিল সেটি কিন্তু আজকে নেই। আজকে অনেকটা স্বাভাবিক গতিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই যমুনা সেতু হয়ে রাজধানী থেকে আসলে বিভিন্ন যানবাহন গুলো আসলে ফিরছে। এছাড়া আমরা দেখছি যে মোটরসাইকেল বা ব্যক্তিগত পরিবহনে করে আসলে অনেকে ফিরছে। তো চালকরা যেটি যানবাহনের চালক এবং যেটি যাত্রীরা যেটি জানিয়েছেন যে আজকে গরম থাকলে কিন্তু আসলে যানজটের যে ভোগান্তি সেটি কিন্তু নেই, যে তারা অনেকটা স্বাভাবিক গতি নিয়ে আসলে ফিরতে পারছে। তবে যাত্রীরা বারবারই যেটি অভিযোগ করছিলেন যে ভাড়া কিন্তু আসলে বেশি চাওয়া হচ্ছে। প্রতিটি বাসে আসলে 3 ধরনের ঠাঁই নিয়ে আমরা দেখেছি যে কারণে যে বাসগুলোতে সিট আছে বা টিকিট আছে রয়েছে সেগুলো টিকিট আসলে ভাড়া বেশি চাওয়া হচ্ছে, যে কারণে আমরা দেখছি যে অধিকাংশ নিম্নায়নের মানুষ যারা রয়েছে, তারা যারা গার্মেন্টস এর কর্মী রয়েছে, তারা আমরা দেখেছি যে খোলা ট্রাক এবং পিকআপে করে আসলে রাজধানীতে ফিরছে। এদিকে মহাসড়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, যে বলি যে কড্ডার মোড়, নলকা, হাটিকুমুর, গোল চত্বর, এই সকল এলাকায় যে এই যে অতিরিক্ত যাত্রী চাপ সেটি নিয়ন্ত্রণে কিন্তু আসলে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে। এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে যাত্রী চাপ আসলে আরো বাড়ছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে যাত্রী চাপ কিছুটা কম রয়েছে। এবং মহাসড়কের চিত্র যদি বলি, মহাসড়কের যানজটের ভোগান্তি বা দীর্ঘ সারি সেটি কিন্তু নেই এবং অনেকটা স্বাভাবিক গতিতে স্বস্তিতে মানুষ রাজধানীতে ফিরতে পারছে। তো এই ছিল উত্তরবঙ্গ মহাসড়ক থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জের কড্ডার মোড়ে এবং তার আগে ছিলাম রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। এদিকে ঈদের দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী, খুলেছে অফিস আদালত। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত এবং ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো আজ কিন্তু খুলেছে। সকাল 9টা থেকেই অফিস শুরু হয়েছে। আমরা সচিবালয়ে, অর্থাৎ প্রশাসনের যে প্রাণকেন্দ্র, সচিবালয়ে আমরা রয়েছি। আমি যদি একটু দেখাই যে সচিবালয়ে মূলত এই টানা যে 10 দিনের ছুটি, এই টানা ছুটির পরে পুরো সচিবালয় কর্মচঞ্চল হয়ে উঠতে শুরু করেছে। যদিও আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেটি সব সময় হয় ঈদের পরে আজকে প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসে কিন্তু পুরোপুরি কর্মচঞ্চল হওয়ার যে বিষয়টি সেটি হয়তো এখনও হয়ে ওঠেনি। দুপুরের পর থেকেই সে কর্মচঞ্চল হয়ে উঠবে পুরোপুরিভাবে। তবে এরই মধ্যে অনেক উপদেষ্টা সচিবালয়ে এসেছেন, ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। ওনারা যেটি বলেছেন যে এবছর দীর্ঘ ছুটি থাকার কারণে সবাই স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে এবং কিছুটা রাস্তায় চলাচলের ক্ষেত্রে যারা ঈদ যাত্রার কিছুটা ভোগান্তিতে পড়েছেন সে কথাও তারা সরাসরি স্বীকার করেছেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার যিনি বলেছেন, সরাসরি বলেছেন যে এবছর দেশীয় গরু দেশে বেশি উৎপাদন হওয়ার কারণে সবাই ভালোভাবেই কোরবানি দিয়েছেন। তো এইভাবেই চলছে। তো সচিবালয়ের মধ্যে আমি বিভিন্ন দপ্তর ইতিমধ্যে ঘুরে দেখেছি যে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী যারা, তারা কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তারা কাজ করছেন। এর মধ্যে তারা কিন্তু ঈদের এই টানা ছুটির কুশল বিনিময় করছেন, কিভাবে ঈদ উদযাপন করেছেন সেই গল্পগুলো নিজেদের মধ্যে করছেন কাজের ফাঁকে ফাঁকে। আর যারা এখনো আসেননি তারা হয়তো অল্প সময়ের মধ্যে, দুপুরের মধ্যে তারা আসবেন এবং কাজে যোগ দেবেন, তেমন প্রত্যাশা করছেন তাদের সহকর্মীরা। মূলত এই ছিল সচিবালয়ে এই টানা ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পরে আজকে প্রথম কর্মদিবসের সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। সময় সংবাদে আরও থাকছে। ঈদের ছুটিতে চাঙ্গা ছিল পর্যটন খাত। 8 দিনে কক্সবাজার ভ্রমণ করেছেন 8 লাখ পর্যটক। ব্যবসা হয়েছে প্রায় 800 কোটি টাকা। মৌলভীবাজার ভ্রমণ করেছেন 1 লাখের বেশি মানুষ। বাবা, একটি শব্দ আর দুটি বর্ণের হৃদয়ের স্পন্দন, যার সঙ্গে জড়িয়ে আছে রাজ্যের যত আবেগ, চাওয়া পাওয়া আর নির্ভরতা। সন্তানের সুখের জন্য বাবারাই সব কষ্টকে দূরে ঠেলে দায়িত্বের বোঝা তুলে নেন কাঁধে। অথচ সন্তানের অনাদরেই অনেক বাবার অন্তিম সময় কাটে নিভৃতে, একাকিত্বে। আবার কেউ বা জীবনের শেষ দিন অবধি আগলে রাখেন জন্মদাতাকে। হাসি মুখে সুখ বিসর্জন দেয়া সেই বাবা নামের বটবৃক্ষকে আলাদাভাবে স্মরণ করার দিন আজ। তবে বাবাদের জন্য ভালোবাসা প্রতিদিনই, প্রতি মুহূর্তেই। সাইফুল ইসলামের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবার হাতে খুলল মোদের জীবন পাখা, বিশ্বটাকে প্রথম মোদের বাবার চোখেই দেখা। বাবা মানে কাছে
আসে ভালো দিন। বাবা এমন একজন যার হাত ধরে হাঁটতে শেখা, পৃথিবীর কঠিন পথে নির্ভয়ে চলা। বাবা তুমি সময় মতো সহজ সমাধান। বাবা মানে অসীম স্নেহ, ভালোবাসা ও যত্ন, যার কাছে কোনো আবদারই ফেলনা নয়। বাবা একজন বন্ধু, এক বটবৃক্ষ যার ছায়াতলে শত প্রতিকূলতার মধ্যেও সন্তানরা জিরোতে পারে পরম নিশ্চিন্তে। কুনু মিয়া, বয়স ৮০ ছুঁই ছুঁই, পানি বিক্রি করে চলে সংসার। ৬ সন্তানের এই বাবার দিন কাটে একাকিত্বে। ৬ জন আমার ছেলে মেয়ে, না মা। ছেলেবেলেরা বিয়ে শাদী করে ওরা আলাদা থাকে। সন্তানের একটু সুখের জন্য শত কষ্ট, শত অভাবের মাঝেও যে কোনো বায়না পূরণে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করেন বাবা। ভীষণ দায়িত্ব কর্তব্যের গল্প লুকিয়ে আছে এই শব্দটায়। সারাদিন রিক্সা চালায় আসলো, যত কষ্টই লাগুক রাস্তাঘাটে, বাসায় আসলে তা লাগে। অনেকের কোনো মা বাবা সন্তানদের প্রতি কোনো বদয়া দেয় না, সর্বক্ষণে দোয়া করতে থাকে, আসবে একদিন আসবে আমার ছেলে, আমাকে নিতে আসবে। যদিও বাবাকে হারানোর কষ্টে অনন্ত শূন্যতার গল্পও আছে অনেক পরিবারে। আমাদের যাদের বাবা নেই তারা বুঝি আসলে বাবা না থাকার কষ্ট কতটুকু। বাবা নিয়ে যত কথা, যত স্মৃতি, কয়েক কোটি শব্দ দিয়েও তা পূরণ হওয়ার নয়। বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে আমিও ভালোবাসি। বাবার প্রতি ভালোবাসা প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। বাবা তুমি বেঁচে থাকার কারণ। বাবা মায়েদের ভালোবাসবার জন্য আসলে কোনো দিবস হয় না, কিন্তু একটু বিশেষভাবে মনে করবার জন্যই হয়তো এত শত দিবস। আর অনেকেরই হয়তো কখনো বলা হয়ে ওঠেনি কতটা ভালোবাসা বাবার জন্য, কিন্তু যাদের সেই সুযোগটা এখনও রয়েছে, চলুন না আজ বলে ফেলি, ভালোবাসি বাবা অনেক। রৌনক তালুকদার নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। দেশের মোট ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে 1/4 বরগুনার। বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে 217 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। মারা গেছেন 16 জন। এ বিষয়ে আরও জানাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। দেখুন, বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। দেশের মোট ডেঙ্গু আক্রান্তের 60% রোগী বরগুনা জেলার, এবং বরগুনায় এই মুহূর্তে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বা হসপিটালে 241 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 219 জন ডেঙ্গু রোগী বরগুনা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে ভর্তি রয়েছেন। এখানে ডেঙ্গু রোগীদের চাপে হসপিটাল কর্তৃপক্ষের হিমশিম অবস্থা। আমরা হসপিটালের ঘুরে দেখেছি যে হসপিটালের বেড, কেবিন, এমনকি মেঝে, সিঁড়ি, সর্বত্রই শুধু ডেঙ্গু রোগীর ছড়াছড়ি। আমরা সকালে বরগুনা জেনারেল হসপিটালের মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্টের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হসপিটাল কর্তৃপক্ষের হিমশিম অবস্থা, এবং তিনি একটি বিষয় বলেছেন যে যেসব রোগীদেরকে হসপিটালে আনার এখনই প্রয়োজন পড়েনি এমন অনেক রোগীও এসে হসপিটালে ভর্তি হয়েছেন, যার ফলে যেসব মুমূর্ষু রোগীরা রয়েছেন তাদের জন্য যে বাড়তি সেবাটা প্রয়োজন ঠিক তেমনি ভাবে তারা সেবা দিতে পারছেন না। অন্যদিকে রোগীদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি যে হসপিটালে স্লাইন সংকট রয়েছে। যদিও হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে পর্যায়ক্রমে স্লাইন সংকট দূর করা হবে, এবং এনএস ডেঙ্গু শনাক্তকারী যে টেস্ট NS1 এবং CBC, এই দুটি টেস্ট রোগীরা আমাদেরকে জানিয়েছেন যে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর ফলে কিন্তু তাদেরকে বাহিরে গিয়ে তাদের টেস্ট করাতে হচ্ছে। আমরা কিন্তু বিষয়টি নিয়ে বরগুনার সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত ডেঙ্গু চিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়, মূলত মশার আবাসস্থল ধ্বংস করে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে হবে। কিন্তু আসলে বরগুনায় মশা নিধন কার্যক্রম সেভাবে ত্বরান্বিত না থাকার কারণে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং বরগুনায় কিন্তু এখন পর্যন্ত 16 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারাও গিয়েছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরগুনা জেলা হাসপাতালে। 7ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক জিতু ইসলামের বিরুদ্ধে।
ঘটনার পরই অভিযুক্ত ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এই ঘটনায় জিতু ইসলামকে বহিষ্কার করেছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল। মেয়েকে উত্তপ্তের প্রতিবাদ করায় কাল হয়ে দাঁড়ালো রিকশা চালক বাবা শাকিল আহমেদের। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। স্বজনরা জানান, একই এলাকার বাসিন্দা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম প্রতিবেশী শাকিলের 7ম শ্রেণী পড়ুয়া মেয়েকে সম্প্রতি বিয়ের প্রস্তাব দেন। মাদক কারবারে যুক্ত থাকায় মাঝ বয়সী জিতুর সঙ্গে নাবালক মেয়ের বিয়ে দিতে রাজি হননি শাকিল। শনিবার সকালে বাড়ি থেকে কাজে বের হওয়ার সময় জিতু আবারও রিকশা চালক শাকিলের পথরোধ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিলকে মারধর করে জিতু। দ্বিতীয় দফায় দুপুরে বাসায় গিয়ে শাকিলকে তুলে করতোয়া নদীর তীরে নিয়ে আবারও বেধড়ক পেটানো হয়। মুমূর্ষু অবস্থায় থেকে হাসপাতালে ভর্তি করে জিতু ও তার লোকজন। সন্ধ্যায় সেখানে মারা যান শাকিল। ওরা আমাদেরকে বলে যায় যে ওকে মারবে না, কিছু বলবে না, ওকে জিজ্ঞাসা করে ছেড়ে দেবে। দল বল অনেক কিছু নোক নিয়ে আসি এক তুলি নিয়ে গেছে, নিয়ে যা মারতে মারতে মারে ফেল দিছে। চাঁদাবাজ নিশাখোর যাকে বলে, ওনাকে ভয়েতে কেউ কোনো কিছু বলতো না, বললেই বলতো আমি পুলিশকে ভয় পাই না, আমি 14 বছর জেল খাটাচ্ছি। ওর যত চ্যাংরা প্যাংরা ছিল সবাই মিলে ওকে গণধুলাই দিয়েছে। মার খাইয়ে আমার ভাই পিছন দিয়ে নদী পার হয়ে আমার বাসা আমাদের ওখানে আসে বলতিছে বোন আমাকে বাসা। আমার বেটা কি তার সাথে বিয়ে দিবি? বাপের মন কি ঠিক থাকে? আমার তাও চল, নিরীহ চল, কারো মায়ের বুক খালি করবে। বিচারটা যদি ভালোভাবে হয় না, মায়ের বুক খালি হয়ে গেছে, তাদেরও সেই রকম বিচার করা লাগবে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূলত সহ 2 জনকে আটক করা হয়েছে। অলরেডি ঘটনার সাথে জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে, জিতুকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আর বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি, আর এর সাথে যারা যারা জড়িত সকলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। আটক স্বেচ্ছাসেবক দল নেতা জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদক সহ 5টি মামলা রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সময় সংবাদ। ইন্দোনেশিয়ার বালির আদলে কক্সবাজারকে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে দেশে বিদেশি পর্যটকদের গেটওয়ে হিসেবে সমুদ্র শহরের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানেও উন্নীত করা হচ্ছে। কিন্তু বিদেশিদের জন্য আলাদা ব্যবস্থাপনা না থাকায় লক্ষ্য পূরণ করতে পারবে না এয়ারপোর্টটি। এমনটি জানিয়ে অংশীজনরা বলছেন, বিগত সরকারের ভুল নীতি থেকে বেরিয়ে দরকার সমন্বিত পদক্ষেপ। পাশাপাশি বিদেশিদের জন্য আলাদা জোন করার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। কেন কক্সবাজারকে ধরে নেওয়া হলো যে বালির মতো প্লেন ভর্তি করে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক কক্সবাজারে চলে আসবে, নেমে যাবে, সারা কক্সবাজার বিদেশিতে গিজগিজ করবে? বিশ্ব পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্পট ইন্দোনেশিয়ার বালি দ্বীপ, যেখানে প্রকৃতির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে দারুণ সব অ্যামিউজমেন্ট পার্ক। বালির আদলে সমুদ্র শহর কক্সবাজারকে গড়ে তুলতে চায় বাংলাদেশ। তাই তো কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। প্রকল্পটি ঘিরে নানা অনিয়মের অভিযোগ থাকলেও ইতিমধ্যে দেশি বিদেশি পর্যটকদের এই গেটওয়ের নির্মাণযোগ্য শেষের দিকে। তবে কেন আসবে কক্সবাজারে বিদেশি পর্যটক? সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকার প্রেক্ষাপটে সংশ্লিষ্টদের প্রশ্ন, শুধু কি সাগর দেখতেই অর্থ খরচ করতে আসবেন বিদেশিরা? কক্সবাজার শুধু এয়ারপোর্ট কিংবা শুধু হোটেল থাকলে আসলে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেভেলপ হয়ে গেছে কিংবা হয়ে যাচ্ছে এটা বলার আসলে কোনো সুযোগ নাই। বিগত সরকার অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা পর্যালোচনা ছাড়াই এক কেন্দ্রিক এয়ারপোর্ট উন্নয়ন প্রকল্প নিয়েছে বলেও অভিযোগ পর্যটন সংশ্লিষ্টদের। যারা বিদেশিদের বাংলাদেশের পছন্দ অপছন্দের বিষয়গুলি জানি, আমাদের কারোর সাথে কনসাল্ট করা হয়নি। কক্সবাজার কি এখনো 3 থেকে 4 দিনের ডেস্টিনেশন হতে পেরেছে? কক্সবাজারে কোন ধরনের পর্যটক আসবে, বিদেশিদের জন্য আলাদা জোন তৈরি, বালুকাময় সৈকত কিভাবে সাজানো হবে, সেসব গবেষণায় আধুনিকতা, সুদূর প্রসারী পরিকল্পনা ও টেকসই ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেফ আর সিকিউর যদি এনভায়রনমেন্ট তৈরি করা যায়, এই বিচ বালি কেন পৃথিবীর যে কোনো বিচের চেয়ে সুন্দর। কোন ধরনের টুরিস্ট আসলে অ্যাট্রাক্ট করব? মোস্টলি লেজার টুরিস্ট, রিক্রিয়েশন টুরিস্ট। তাদেরকে আমি কতটুকু অ্যামিনিটিস দিতে পারবো? তাদের যে ডেইলি চলাচল, ডেইলি চলাফেরা, তাদের যে প্রাত্যহিক লাইফস্টাইল, সেই জায়গাটা আমি কতটুকু মেনটেন করতে দিতে পারবো। ট্যুরিজম বোর্ড কক্সবাজারের উন্নয়নে মাস্টার প্ল্যান করলেও নতুন করে ডিজাইনিংয়ে হাত দিয়েছে সিডিএ, জানান পর্যটন বোর্ড সিইও। পুরো এলাকাটাকে যাতে পর্যটকদের যাতায়াতের জন্য সুন্দরভাবে তৈরি করা যায়, এরকম একটা বিষয় আমরা মাস্টার প্ল্যানে রেখেছি। এখন পর্যন্ত সেটা আছে। এর মধ্যে
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ একটি মাস্টার প্ল্যান কাজ শুরু করেছেন। সংশ্লিষ্টরা মনে করেন কক্সবাজারকে যতটা বহুমুখী অর্থনৈতিক কারবারে সংযোগ করা যাবে ততই দেশের অর্থনীতিতে যোগ হবে বিদেশি মুদ্রা, পরিবর্তন আসবে আর্থসামাজিক উন্নয়নে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবারই প্রথমবারের মতো ঈদুল আজহার টানা ছুটি ছিল 10 দিন। এই ছুটিতে পর্যটকে টইটুম্বুর ছিল কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে টানা 8 দিনে কক্সবাজার ভ্রমণ করেন 8 লাখ পর্যটক। চাঙ্গা ছিল পর্যটন খাতের সব ব্যবসা। পর্যটন ব্যবসায়ী ও চেম্বার অফ কমার্স বলছে, প্রত্যাশার চেয়েও এবার ভালো ব্যবসা হয়েছে 800 কোটি টাকা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকের ঢল নামে সৈকত শহর কক্সবাজারে। ঈদের দিন বা পরের দিন পর্যটকের আগমন ছিল কিছুটা কম, কিন্তু এরপর থেকে প্রতিদিনই 1.5 থেকে 2 লাখ পর্যটকের পদচারণায় মুখর ছিল সাগরদ্বীপ। কক্সবাজারে গত 8 দিনে ভ্রমণ করেন 8 লাখের বেশি পর্যটক, যারা সমুদ্র স্নানের পাশাপাশি মেতেছিলেন জেটস্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে। আর প্রিয় মুহূর্তগুলো বন্দি করেছেন ক্যামেরার ফ্রেমে। ভিড় ছিল শামুক ঝিনুক, শুটকি, আচার, গহনা ও বার্মিজ পণ্যের দোকানে। প্রচুর পরিমাণে পর্যটক আসছে, আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ভালো হইতেছে। যতটুকু আশা করছিলাম তার থেকে আরো বেটার। হ্যাঁ, মোটামুটি পার ডে 2000-3000 এভাবে হচ্ছে। কুরবানের পর থেকে যেরকম আমরা পর্যটক আশা করেছিলাম, আল্লাহর রহমতে চাচ্ছি অনেক বেশি পর্যটক আমাদের কক্সবাজারে আসছে। পর্যটকের ঠাসা ছিল 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। প্রত্যাশার চেয়ে বেশি ব্যবসা হয়েছে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। এইবারে সর্বোচ্চ পরিমাণ ব্যবসা বাণিজ্য হয়েছে। যদি কক্সবাজারে আনন্দ বিনোদনের জন্য পর্যটকদের যদি সন্ধ্যাকালীন বিনোদনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে সারা বছরই পর্যটক লেগে থাকবে কক্সবাজারে। হোটেল, রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট এবং শপিংয়ে মিলিয়ে প্রায় 700 থেকে 800 কোটি টাকার মতো আমাদের ব্যবসায়িক টার্নওভার হয়েছে। আমাদের যে বিগত দিনের কিছুটা ক্ষতি হয়েছে, আমরা ব্যবসায়িকভাবে লস হয়েছে, এটা আমরা কিছু পুষিয়ে নিতে পারবো বলে মনে করছি। সৈকতের পাড় ঘেঁষে রয়েছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান। সৈকতে রয়েছে ফটোগ্রাফার, জেটস্কি, বিচ বাইক চালক ও কিটকট ব্যবসায়ী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবারও দেশের বাইরের খবর। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের কারণ জানতে চলছে তদন্ত। পরীক্ষা করা হচ্ছে ব্ল্যাক বক্স ভয়েস রেকর্ডার। দুর্ঘটনায় নিহতদের মুখ চেনার উপায় না থাকায় চলছে ডিএনএ পরীক্ষা। এখনও অধিকাংশ নিহতের পরিচয় শনাক্ত হয়নি। বিমানে ওঠার কিছুক্ষণের মধ্যেই পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলেছিলেন ব্রিটিশ নাগরিক রমেশ চাঁদ পাটেল। প্রিয় ফল জাম্বুরা খাওয়ার জন্য গুজরাটে এসেছিলেন মাত্র 9 দিনের সফরে, কিন্তু বৃহস্পতিবার ভোরে যাত্রা শেষ হলো আগুনের গোলার মধ্যে। তার কন্যা প্রীতি পাণ্ডের চোখে পানি, কণ্ঠে আক্ষেপ। বাবা গত মঙ্গলবার 4 জুন মাত্র 9 দিনের জন্য ভারত এসেছিলেন। শুধু জাম্বুরা ফল খাওয়ার ইচ্ছে ছিল তার। সে আর বাড়ি ফিরে যেতে পারেননি। আহমেদাবাদের সিভিল হাসপাতালে এখনও চলছে দগ্ধ মরদেহ শনাক্তের কাজ। কর্তৃপক্ষ জানিয়েছে 11টি মরদেহের ডিএনএ শনাক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যার মধ্যে অন্তত 3টি হস্তান্তর করা সম্ভব হবে। মাত্র একজন যাত্রী বেঁচে আছেন, যিনি এখন সুস্থতার পথে। বিধ্বস্ত বিমানের যাত্রীদের পরিবারের জন্য প্রাথমিকভাবে 25 লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে টাটা গ্রুপের ঘোষণা দিয়ে 1 কোটি রুপির অতিরিক্ত সহায়তাও থাকবে। এর মধ্যেই বিমানটির ব্ল্যাক বক্স এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। এখন তদন্ত চলছে কেন টেক অফের সময় প্লেনের ল্যান্ডিং গিয়ার খোলা ছিল, কেন ইঞ্জিনের থ্রাস্ট কমে গিয়েছিল, আর কেনই বা এভাবে হঠাৎ নিচে নেমে এসেছিল 787 ড্রিম লাইনারটি। মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত শুধু ভারত নয়, যুক্তরাজ্য। শনিবার লন্ডনে রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত ট্রুপিং দ্য কালার প্যারেডে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজা চার্লস ও রানী ক্যামিলা কালো আর্মব্যান্ড পরে অংশ নেন অনুষ্ঠানে। লন্ডনে প্রবাসী ভারতীয়রা এই শোক কাটিয়ে উঠতে পারছেন না। কেউ হারিয়েছেন ভাই, কেউ বোন, কেউ বন্ধু। স্থানীয় মন্দিরে চলছে প্রার্থনা। এই দুর্ঘটনা শুধু বিমান নয়, ছিন্ন করেছে অসংখ্য সম্পর্ক, স্মৃতি আর প্রত্যাশা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের গ্রেফতারের অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শনিবার লস অ্যাঞ্জেলেসের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে হিউস্টন, সান ফ্রান্সিসকোর মতো বড় বড় শহরগুলোতে। এদিন শিকাগোতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
অভিবাসীদের ধরপাকড়ের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। গত সপ্তাহে শুরু হওয়া এই আন্দোলন স্থানীয় সময় শনিবার আরও ব্যাপক আকার ধারণ করে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নো কিংস বিক্ষোভে অংশ নেন বহু মানুষ। বিক্ষোভ চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়লেও বিক্ষুব্ধদের কোনো বাধা দেওয়ার চেষ্টা করেননি তারা। তবে লস অ্যাঞ্জেলেসে সন্ধ্যার পর কারফিউ চালু থাকার কারণে পুলিশ সবাইকে রাস্তা থেকে সরে যেতে বললে ধাওয়া পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। নো কিংসের আয়োজক সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক আন্দোলন সংস্থা 50501, যার অর্থ 50 অঙ্গরাজ্য 50 বিক্ষোভ একটি আন্দোলন। তাদের ওয়েবসাইটে এই বিক্ষোভকে জাতীয় প্রতিবাদ দিবস হিসেবে বর্ণনা করা হয়েছে। বিক্ষোভের নামটি নির্বাচন করা হয়েছে একনায়কতান্ত্রিক শাসনের বিরোধিতা থেকে। তাদের দাবি, দুর্নীতির মাত্রা ছাড়িয়ে নাগরিক অধিকারগুলোর উপর আঘাত হানছে ট্রাম্প প্রশাসন। কেবল লস অ্যাঞ্জেলেসই নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন দমন এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, আটলান্টা, হিউস্টন, সান ফ্রান্সিসকোর মতো বড় বড় শহরগুলো। এদিন শিকাগোতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মার্কিন সেনাদের সামনে এভাবেই নেচে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন নো কিংস বিক্ষোভকারীরা। বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস। এই বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। এবার বর্ষাবরণের খবর। আজ আষাঢ়ের প্রথম দিন। সুর সঙ্গীতে প্রকৃতি বন্দনার মধ্য দিয়ে চলছে বর্ষা বন্দনা। বর্ষা কথন, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজনে উদীচীর নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে চলছে বর্ষা উৎসব। আবার এসেছে মত্ত বর্ষা, বাতাসে বয়ে এনেছে জলের সুবাস। মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি আর সবুজে ঢাকা প্রকৃতির মাঝে বর্ষার প্রথম দিনটিকে বরণ করে নিচ্ছেন এক ঝাঁক প্রকৃতিপ্রেমী। উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বর্ষা নিয়ে কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা আর কথামালায় সেজে ওঠে বাংলা একাডেমির নজরুল মঞ্চ। শুধু শিল্পী নয়, দর্শকরাও উপভোগ করেন প্রকৃতির এই রঙিন আবাহন। ছোট বড় সকল বয়সী মানুষ গান আর নৃত্যের সুরে হারিয়ে যান বর্ষার আবেশে। নিজের জায়গা থেকে চেষ্টা করা উচিত প্রাণ প্রকৃতিকে রক্ষা করা। আমরা সেই প্রকৃতি রক্ষার একটা আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী প্রকৃতি দেখছি প্রতি বছরই আয়োজন করছে। পরিবেশকে রক্ষার জন্য উদীচী শিল্পী গোষ্ঠী একটি আন্দোলন থাকে, সেই আন্দোলনের অংশ হিসেবেই বর্ষা উৎসবটা প্রতি বছর আমরা পালন করেছি। প্রথমে এসে যে কবিতাটা শুনলাম, ওগো আজ তোরা যাসনি ঘরের বাইরে, মনে হচ্ছিল যে ছোটবেলায় ফিরে গেছে। বর্ষা মানে শুধু সৌন্দর্য নয়, বর্ষা মানে পরিবেশের প্রাণচাঞ্চল্য। তাই উৎসবে শুধু সংস্কৃতি নয়, আছে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরির উদ্যোগও। স্রষ্টা আর প্রকৃতির মাঝে গভীর সম্পর্ককে তুলে ধরার এই আয়োজন যেন বর্ষাকে ঘিরে বাঙালির হৃদয়ে গভীর আবেগের এক অনন্য প্রকাশ। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। এ ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।